অসংখ্যবার। কিউআর কোড একদম এসেনশিয়াল জিনিস এখনকার সময়। আমরা এগুলো শেখাবো। কিউআর কোড দিতেই হবে, কিউআর কোড চাই, এখন না চাইলেও আমরা দিই, বাইরেরা আবার সেটা পছন্দ করে। কিউআর কোড একটা মডার্ন জিনিস, সব শেখাবো আমরা। সময় তো একটু একদম প্রপারলি শেখানো হবে, শুধু শেখানো না, কিউআর কোড যত প্রকার, যতভাবে কিউআর কোড তৈরি করা যায়, যত স্টাইল করা যায়, সব করব, সব শেখাবো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে লোগো। আমরা লোগো লিখে একটু সার্চ দিলাম গুগলে। গুগলে অসংখ্য লোগো আছে, আমরা প্র্যাকটিস করার জন্য যে কোনো লোগো ইউজ করতে পারি। আমরা চাইলে, যেহেতু প্র্যাকটিস করতেছি, তাহলে আমি লোগো পিএনজি লিখে একটু সার্চ দিই, তাহলে আমাকে আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে না। আমি একদম রেডিমেড একটা লোগো নিয়ে গিয়ে আমার ডিজাইনে ইউজ করব। সেক্ষেত্রে একটু সুন্দর একটা লোগো সিলেক্ট করবেন। হ্যাঁ, না মানে একদম কমন যেগুলো লোগো সেগুলো ইউজ না করাই ভালো। যেমন অ্যাপল খুব কমন, যেমন এটা ভেরান্ডা, কি ভেটান্টা, হ্যাঁ নাম শুনছেন ভেটান্টার? কোথায় ব্যাকগ্রাউন্ড? কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, যাই হোক, আপনি এটাই সেভ করেন যে এটা আমরা সেভ করলাম, যেটা আমার নাম কখনো শুনিনি, মানে আনকমন, তাহলে মনে হবে যে না আপনি এটা কোন ক্লায়েন্টের কাজ করছেন। অ্যাপেলের লোগো দিয়ে বানিয়েছেন, স্যামসাংয়ের দিয়ে বানাইলেন, ওয়ালটনের দিয়ে বানাইলেন, মানে এগুলো ফেক। তাহলে আপনি যখন মানুষকে দেখাবেন না, বুঝে যাবে যে এটা এমনি সে প্র্যাকটিস করতেছে। আর আপনি একটা আনকমন কোম্পানির লোগো দিয়ে বানাইলেন, তাহলে মানুষ যখন অনলাইনে করবেন, সাবমিট করবেন, মানুষ ভাববে যে আপনি জেনুইনলি তাদের জন্য হয়তো বা কাজটা করছেন। যাই হোক, তো আমরা এটাও একটা লোগো, কিন্তু লোগোটার সাইজটা খুবই ছোট, 300 পিক্সেল, এটা ইউজেবল না। আমরা হাই রেজলিউশন লোগো ইউজ করবো, অ্যাটলিস্ট যেন 700-800 পিক্সেল অথবা 1000 পিক্সেল হয়, তবেই ওই লোগোগুলো খুব সুন্দর করে ইউজ করা যাবে, তাছাড়া পারবেন না, ফেটে যাবে, বড় করলে একটু ভেঙে যাবে। যাই হোক, আপাতত আমরা এখান থেকে নিয়ে করতেছি, পরে আবার আমরা স্পেসিফিক অনেকগুলো মার্কেট প্লেস থেকে নিয়ে কাজ করব। এটা আবার ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, পিএনজি না। আচ্ছা, এটা হতে পারে। আমরা দুইটা ফরম্যাটের দুইটা লোগো সেভ করে ফেললাম আমাদের ডেস্কটপে, দুটাই পিএনজি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমাদের যেটা করণীয়, এখন আমরা এই ইনফরমেশনগুলো, এক্ষেত্রে আমরা এই অ্যাড্রেসটাকে একটা রিয়েল অ্যাড্রেসের ইনফরমেশন দিই। আমরা যদি একটু ইউএসএ অ্যাড্রেস স্যাম্পল লিখে সার্চ করি, তাহলে ইউএসএতে অ্যাড্রেসগুলো কেমন হয় সেটা একটু আমরা দেখতে যাচ্ছিলাম। এগুলো সব অ্যাড্রেস স্যাম্পল। হ্যাঁ, আমরা যাই হোক, আমরা যে কোনো একটা ইউজ করি, এটা ইউজ করি, এটা কপি করে নিলাম। এখন আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করলাম। এক লাইন হয়ে গেলো না, অনেক বড় হয়ে গেলো না? তাহলে এক লাইনেতে এত বড় অ্যাড্রেস তো ইউজ করা সম্ভব না। ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই লক করে রাখবো, নাহলে কিন্তু আমরা এইভাবে ধরে ড্র্যাগ করে কাজ করতে পারবো না। তাহলে আমি দেখতেছি যে এত বড় একটা অ্যাড্রেস আমরা এটা তো এতভাবে ইউজ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাকে দুলেন করে দিতে হবে। দুলেন করে নিতে গেলে অ্যাড্রেসের কোথায় আপনি ভাঙবেন সেটা আপনাকে একটু বুঝে ভাঙতে হবে, সব জায়গায় ভাঙা যাবে না। যেমন মনে করেন যে বিল্ডিংয়ের 7th ফ্লোর, এখন বিল্ডিংয়ের নামটা রেখে 7th ফ্লোর থেকে 2 নম্বর লাইনে নিয়ে আসলেন, এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে যেমন 60 ওয়াশিংটন স্কোয়ার এস, নিউ ইয়র্কটা হচ্ছে শহরের নাম, তাহলে আমি এক কাজ করতে পারি,
আমি এই নিউ ইয়র্কের সামনে ভাঙতে পারি, কিন্তু আমি কখনোই ওয়াশিংটনের নিচে ভেঙে স্কোয়ার এসটাকে নিচে আনতে পারবো না, কারণ ওয়াশিংটন স্কোয়ার এটা পুরো একটা নাম। ঠিক আছে, তাহলে আমি এই নিউ ইয়র্কের জায়গাটাতে একটা ব্যাক স্পেস দিয়ে কমাটাকে কেটে দিয়ে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে ওপরের লাইনে আর এই কমার প্রয়োজন নেই, যেহেতু এটা দ্বিতীয় লাইন হয়েই গেল। তাহলে আমরা এইভাবে করে অ্যাড্রেসটাকে রাখলাম। আমরা এখানে আরেকবার একটু রিচেক করে দেখবো লিডিং ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার আমরা বলতেছি যে এখানে আর তাহলে আমরা আইকনটা ইউজ করবো না, যেহেতু 2 লাইন হয়ে গেল। অ্যাড্রেসটা যদি 2 লাইন হয়ে যায় আর আমরা অ্যাড্রেস ইউজ করার আইকন ইউজ করার দরকার নেই। ওকে, তাহলে যেখানে আমরা একটা রিয়েল একটা সব ইনফরমেশন ধরে মোটামুটি পেয়ে গেছি। এখন এই সমস্ত ইনফরমেশনগুলোকে আমরা সুন্দর করে সাজাবো, সাজানোর পরে এটাকে একটা কমপ্লিট বিজনেস কার্ড দাঁড়া করাবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে এইখানে যে টপিকগুলো আসলো, যে এইটা একটা পুরো একটা সেট, আমরা এটাকে একটা গ্রুপ করে নিলাম, এই যে গ্রুপ হয়ে গেছে। এই অ্যাড্রেসটা একটা সেট, এটা একটা গ্রুপ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা উপরে নিয়ে যে রাখি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন আউট করে আমরা কী করতে পারি, এগুলোকে উপর নিচে করে নিয়ে যেতে পারি। আর এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে এইটা গ্রুপ হবে না, যে আলাদা গ্রুপ। ব্যাকগ্রাউন্ডটা আলাদা গ্রুপ আর নাম আর টাইটেলটা আলাদা একটা গ্রুপ। তাহলে আমাদের টোটাল গ্রুপ কয়টা? 4টা। নাম, টাইটেল, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা এখন যেটা করবো, এগুলোকে সুন্দর করে একটু সাজাবো। কীভাবে সাজাবো? আমরা অ্যাড্রেসটাকে নাম আর মানে কন্ট্যাক্ট ইনফরমেশনের উপরে নিয়ে আসলাম। নাম টাইটেলটাকে আমরা একটু নিচে নামাইলাম। আচ্ছা, আমরা এক্ষেত্রে যেটা করব, 3টা সেট লেফট অ্যালাইন বরাবর অ্যালাইনে আছে কিনা সেটা একটু চেক করে দেখব। সেটা করার জন্য আমরা যেটা করব, আমাদের এইটা তো হচ্ছে নামের গ্রুপ। আপনি এক কাজ করেন, নামটাকে সবার উপরেই রাখেন, এইভাবে যেখানে আছে এইভাবে রাখেন। এটা অ্যাড্রেস 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে। তাহলে 3টাকে সিলেক্ট করেন। আমরা লেয়ার প্যানেলের একদম সবার উপরের লেয়ারটা সিলেক্ট করে, উপরের লেয়ার হইতে পারে, গ্রুপ হইতে পারে, ওটাকে সিলেক্ট করার পরে ধরেন আপনি একই সিরিয়ালে 10টা লেয়ারকে সিলেক্ট করতে চান, তাহলে উপরেরটা সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে 10 নম্বরটাতে ক্লিক করলে 10টাই সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি উপরেরটাতে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, মাঝখানে যতগুলো আছে সবগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। এখন তাহলে 3টাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি লেফট অ্যালাইনে ক্লিক করি, এই যে লেফট অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করলাম, 3টা গ্রুপকে আবার আর একটা গ্রুপ বানিয়ে দিলাম, মানে 3টা মিলে এখন আর একটা গ্রুপ। এখন তাহলে কটা গ্রুপ? একটা। আর ব্যাকগ্রাউন্ড আমি বলতেছি যে এই পুরো সেটটাকে আমি কাগজের সেন্টারে রাখবো। তাহলে আমি কন্ট্রোল এ দিয়ে আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম, মুভ টুলে ফিরে গেলাম। মুভ টুল না গেলে আসে, অ্যালাইনমেন্ট আসে না। এখন আপনি আমাকে বলেন কোন অ্যালাইন করব, কাগজের কোন বরাবর আমি করব? এটা আমি করব ভার্টিক্যাল সেন্টার। কোনটা করব? ভার্টিক্যাল সেন্টার। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এই যে ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার হয়ে গেল। কারণ আমি যদি আবার হরিজন্টাল সেন্টার দিই, ও তো আবার মাঝখানে ধরবো, আমি তো মাঝখানে রাখবো না। তাহলে আমি যেটা করব, যে আমি ওকে ভার্টিক্যাল সেন্টার করলাম। তাহলে যখন এটা ভার্টিক্যাল সেন্টার হয়ে গেল, আমরা বলতেছি যে আমরা আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে আমার কাগজের রাইট সাইডে রাখবো। প্রথম যে ডিজাইনটা আমরা করব, সেখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে রাইট সাইডে, আর আমাদের কোম্পানির লোগোটা থাকবে লেফট সাইডে। আর দুইটাকে ডিভাইড করবে একটা সেপারেটর, একটা লাইন। এটা লাইন দিয়ে আমরা দুইটাকে ডিভাইড করব, আলাদা করব। তাহলে যেহেতু এটাকে আমরা রাইট সাইডে রাখতে চাইছি, তাহলে এক কাজ করি, এই ফুল গ্রুপটাকে অ্যারো কি দিয়ে, রাইট অ্যারো কি দিয়ে শিফট চেপে ধরে ডান দিকে নিয়ে আসলাম। এইভাবে থাকলো আপাতত। পরে বাম পাশে সরাইতে হলে আর একটু বামে সরাবো। এই পর্যায়ে আমাদের প্রয়োজন হচ্ছে লোগো। আমরা ফাইল থেকে প্লেস ইমবেড, আমরা সবসময় মনে রাখবেন, আপনি যদি কোনো অবজেক্টকে আপনার আর্টবোর্ডে নিয়ে আসতে চান, তাহলে আপনি ফাইল থেকে প্লেস ইমবেড করবেন। ইমবেডে ক্লিক করে কোন লোগোটা আপনি নিয়ে আসতে চান সেটা দেখাই দেন। আপনি যদি বলেন যে আমি এই লোগোটা নিয়ে আসতে চাই, অথবা এই লোগোটা, তাহলে আপনি এই লোগোটা নিয়ে আসেন, দিয়ে প্লেস বাটনে ক্লিক করেন, তাহলে লোগোটা এখানে চলে আসছে। যখন আমরা কোনো অবজেক্টকে প্লেস করি, সেটা অটোমেটিকলি ট্রান্সফর্ম হয়ে যায়। হ্যাঁ, এখানে দুটো জিনিস হয়। যখন আমরা কোনো অবজেক্টকে আমাদের আর্টবোর্ডে প্লেস করি, তখন দুইটা জিনিস হয়। একটা হচ্ছে অটো ট্রান্সফর্ম হয়ে যায়, কারণ ওইটা বড় করার প্রয়োজন পড়তে পারে, ছোটো করার প্রয়োজন পড়তে পারে, এই জন্য অটোমেটিক ট্রান্সফর্ম। আর একটা জিনিস হয়, এটা অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে যায়। কী হবে? এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। স্মার্ট অবজেক্ট কী সেটা আমরা আলোচনা করতেছি। তাহলে স্মার্ট অবজেক্ট, তাহলে আমরা এখন যেহেতু এটাকে ছোটো করার প্রয়োজন, এখন কতটুকু ছোটো করব? আমরা বলতেছি যে এইখানে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করব। ব্যালেন্সটা কীরকম? যেহেতু আমার
নামটা এখান থেকে শুরু হয়েছে আর কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে শেষ হয়েছে, আমার লোগোটার জন্য ওই লেভেলটা মেনটেন করে, ওই লেভেলেই থাকে। লেভেলটা তাহলে কি, যে এই যে আমরা এখান থেকে দেখতেছি যে এই যে একটা লেভেল হইলো, এই যে এখানে দেখতেছি এই একটা লেভেল হইলো, তাহলে ওই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আর লোগোটা সেম লেভেলে থাকে। এটা একটু করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এই গাইডগুলো দরকার নেই, এগুলো থাকলে আবার আপনি কনফিউজড হয়ে যাবেন। তাহলে আপনি এখন যেটা করবেন, দুইটাকে একটা সেপারেট লাইন দিয়ে ডিভাইড করব। এটা করার জন্য আমরা রেক্টেঙ্গল টুলে যাব, একটা লাইন তৈরি করবো, মানে র্যান্ডমলি একটা আপনি শেপ তৈরি করবেন। এইভাবে করে শেপ তৈরি করলাম। কালারটা আপনি আপাতত যে কোনো কালার দেন, পরে আমরা লোগোর কালারের সাথে ঠিক রেখে কাজটা করব। এখন এই যে আমি একটা তৈরি করলাম শেপ, এইটা কতটুকু মোটা কতটুকু চিকন এটা কীভাবে বুঝবো, কতটুকু রাখবো, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি প্রপার্টিসে যান, এইখানে গিয়ে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইথ। এখানে এটা শো করতেছে ইঞ্চিতে, আপনি এটাকে করে নেন পিক্সেল, রাইট বাটন ক্লিক করে এখানে ইঞ্চি পিক্সেল, তাহলে আপনি দেখতেছেন 369 পিক্সেল হাইট, তাহলে এখান থেকে এইটা, আর উইথটা কত 12 পিক্সেল। আমরা বলতেছি যে যখন আপনি এই ধরনের লাইন অথবা সেপারেটর তৈরি করবেন, আপনি 3 পিক্সেল ইউজ করবেন, এর বেশি না। কয় পিক্সেল? 3। তাহলে লাইনটা কী হয়ে গেল? চিকন হয়ে গেল। আর লম্বাটা কতটুকু হবে, হাইটটা, সেটা ডিপেন্ড করবে কন্টেন্টের উপরে, মানে লেখাগুলো কতটুকু উপরে থাকতেছে, ওইটা লেভেল করতে গিয়ে যতটুকু হাইট দরকার ততটুকু। বুঝা গেল? তাহলে আমরা এখন যেটা করব, এই লাইনটা আমার কাগজের সেন্টারে আছে কিনা সেটা চেক করব, একদম সেন্টারে। তাহলে এই লাইনটা সিলেক্ট করলাম, আর্টবোর্ড সিলেক্ট করে মুভ টুলে গিয়ে ভার্টিক্যাল সেন্টার আর হরিজন্টাল সেন্টার, একদম সেন্টারে আছে। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনের সাথে টেক্সটের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, টেক্সটটা আবার মানে সেফটি দিয়ে বাইরে গেছে। তাহলে আমরা এই সেটটাকে একটু বাম পাশে সরাই নিয়ে এসে এইভাবে করে একটা গ্যাপের মধ্যে রাখবো, খুব বেশি গ্যাপ করব না। সেমভাবে আমরা এই লোগোটাকেও কাছাকাছি নিয়ে এসে রাখলাম, ঠিক আছে। এখন এইভাবে যদি আপনি করেন, তাহলে যেটা হলো যে একটা জিনিস আমার এখানে একটা জিনিস কাজ করবে, এইখান থেকে এইটুকুর গ্যাপ কাগজের আর এখান থেকে কাগজের গ্যাপ কি সমান হলো? সমান হলো না। বিষয়টা খেয়াল করেন, লোগোটার এমন যে লোগোটার কারণে আমাদের এই গ্যাপটা পূরণ হচ্ছে না, কারণ এখান থেকে এই পর্যন্ত কন্ট্যাক্ট ইনফরমেশনটা অনেক বড় জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু লোগোটা আবার এদিকে জায়গাটা কম নিচ্ছে। তাহলে আমি যদি আবার লোগোটাকে একটু বড় করি, যদি বেশি বড় করি জায়গা অ্যাডজাস্টমেন্ট করার জন্য, তাহলে আবার এই লেভেলটা ব্রেক হয়ে গেল, প্রবলেম না? তাহলে সেই জন্য যদি এরকম প্রবলেম হয়, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সমস্ত সেটটাকে একটা গ্রুপ করে দেন, লোগোটোগো সব সহ দিয়ে পুরো সেটটাকে কাগজের সাথে অ্যালাইন করেন, কাগজের সাথে অ্যালাইন করেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এ, মুভ টুল, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার। বুঝা গেল কি? তাহলে পুরো কন্টেন্টটা কাগজের এখন সেন্টারে হলো। বুঝতে পারলেন? তাহলে আগে কিন্তু মেইন কাজটুকু আমরা করলাম, অ্যালাইন যা যা করার সেটা আমরা করলাম, করার পরে আমরা যদি দেখি যে না, দুই সাইডে কাগজটা ব্যালেন্স হচ্ছে না, কারণ এটা যদি আমরা ব্যালেন্স না করি, মনে হবে যে লেখাগুলো সব ডান দিকে সরে গেছে, বাম পাশটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, বাজে দেখা যাবে। সেজন্য আমরা পুরো সেটটাকে ধরে নিয়ে আমরা এইভাবে করে একটা অ্যালাইন করে দিলাম। বলেন, এই যে কাজটা করলাম, এটা কি বুঝছেন? আচ্ছা, কতটুকু গ্যাপ রাখছি এটা কি খেয়াল করতে পারছেন? এই নামের সাথে অ্যাড্রেসের কতটুকু গ্যাপ, অ্যাড্রেস সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন কতটুকু গ্যাপ, একদম লাগাইও দেই নেই, একবার বিশাল বড় ফাঁকাও না, একটু মোটামুটি একটা স্পেস অথবা দুইটা স্পেসের সমান আমরা যদি ইন্টারের সমান যদি একটু গ্যাপ রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে এইভাবে করে আমরা যদি এটা করি, তাহলে আমরা বলি যে আমাদের ফ্রন্ট সাইডের কাজটা মোটামুটি অনেকাংশে শেষ। এরপর যে আমরা যেটা করব, যেহেতু লোগো চলে আসছে, লোগোর মধ্যে কালার আছে, আমরা আমাদের নাম, আইকন, লাইন এগুলোকে একটু কালারফুল করার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, নামের ক্ষেত্রে মার্টিন স্মিথটাকে এইভাবে করে সিলেক্ট করব। করার পরে আপনি চলে যান কালার অপশনে, এখান থেকে গিয়ে আপনি আইড্রপারটা দেখাই দেন, তাহলে আমার নামটা ব্লু কালার হয়ে গেল। এইগুলো হচ্ছে আমাদের শেপ। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে কালার পিকার চলে আসে, কিন্তু কালার পিকারের বাইরে যদি আসি, আইড্রপার আসে, আইড্রপার দিয়ে দেখাই দিলাম। তাহলে এইভাবে করে আমি ডাবল ক্লিক করে এখান থেকে আইড্রপার দিয়ে দেখাই দিলাম।
আর থাকলো কি এই যে লাইনটা, আমরা এই লাইনটাকে ডাবল ক্লিক করে এটা যেহেতু শেপ এটা এভাবে দেখা যাবে। এখন আপনার যদি মনে হয় যে এটা লাইনটা একটু বড় হয়ে গেছে আপনি ছোটো করতে পারেন, সেক্ষেত্রে একটু জুম করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এক পাশ থেকে ডাউন করেন, তাহলে দুই পাশ থেকে ডাউন হয়ে যাবে। অল্টার চেপে ধরে কোনো শেপকে উভয় পাশে যদি একসাথে বড় ছোটো করতে চাই তাহলে অল্টার চেপে ধরে যদি যে কোনো এক সাইডে বাড়াই তাহলে উভয় পাশ থেকেই বাড়বে, এক পাশে কমাইলে উভয় পাশ থেকেই কমবে। তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো, অল্টারটা প্রেস করব। দেখেন এখন তাহলে যেটা বিষয় হলো যে আমাদের এই কার্ডের ফ্রন্ট সাইডটা রেডি, এখানে আর কিছু করার নেই। পরে যখন ডিজাইনের প্রয়োজনে মনে করেন বাইরে বলছে না এটা খুব সিম্পল হয়ে যাচ্ছে, তুমি কি আমাকে আরও কিছু ডিজাইন দেখাইতে পারো কিনা, তখন আমরা আবার এখানে এইটাকে ঘিরে অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করব, অনেক ধরনের শেপ অ্যাড করব, নতুন নতুন ডিজাইন করব। কিন্তু মূল যেটা বিষয় হচ্ছে যে একটা বিজনেস কার্ডের স্ট্রাকচার যদি আমাকে দাঁড়া করাইতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ডের মূল স্ট্রাকচার, এটাই হচ্ছে ভিত্তি, যেটা আমরা বলি এটা বিল্ডিংয়ের ভিত্তি। ভিত্তি যদি ঠিক থাকে ওটাকে আপনি যা খুশি তাই করতে পারবেন, যেমন খুশি তেমন সাজাইতে পারবেন না। যদি ভিত্তি না থাকে ঠিক বাকি সাজাই লাভ আছে, লাভ নেই। তাহলে আমরা বলি যে আপনি যখন একটা বিজনেস কার্ড তৈরি করবেন আপনার বিজনেস কার্ডের প্রথম যে অপশনটা হবে, প্রথম যে ভেরিয়েশনটা হবে সেটা হবে এইটা, মনে থাকবে। প্রত্যেকের কাছ থেকে আমরা এগুলো দেখব, কারণ এইখান থেকে শত হাজার হাজার বিজনেস কার্ড তৈরি হবে। সেই হাজার হাজার বিজনেস কার্ডগুলোতে কখনোই আমরা নতুন করে টেক্সট নিয়ে আসবো না, বুঝতে পারছেন কথা। মানে আমরা আজকের পর থেকে আর কোনো ভিজিটিং কার্ডের জন্য, বিজনেস কার্ডের জন্য কন্ট্যাক্ট এই যে লেখাটা যে লিখছি না, অ্যাড্রেস যে লেখাটা লিখলাম, নতুন করে আর লিখতে যাব না। তাহলে কি করব, এটাকে ডুপ্লিকেট করব, ওদের কনফার্ম ইনফরমেশনটা এখানে এনে পেস্ট করে দেবো, বুঝা গেল। মানে আমাকে আর কোনোদিন লেখা লিখতে হবে না। এই জন্য আমাদেরকে এই ফরম্যাটটা করতে হবে, ভালোভাবে করতে হবে, প্রপারলি করতে হবে। তাহলে যদি এইভাবে করি আমরা তাহলে বলতে পারি যে আমাদের ফ্রন্ট সাইডটা কমপ্লিট, বুঝতে যাচ্ছে। তাহলে এখন আমাদের এই পর্যায়ে দরকার হচ্ছে ব্যাক সাইডটা, কারণ একটা বিজনেস কার্ডের কটা সাইড হয়, দুইটা, এটা ফ্রন্ট এটা ব্যাক। এই জন্য এটাকে বলা হয় ডাবল সাইডেড বিজনেস কার্ড, ঠিক আছে। বাইরে কিন্তু আমরা কিন্তু বলে দিই যে আমাদের বিজনেস কার্ডটা হবে ডাবল সাইডেড, ওকে। তাহলে একটু খেয়াল করেন, তাহলে বিজনেস কার্ডের যদি ফ্রন্ট সাইডটা আমাদের হয়ে যায়, এখন আমাদেরকে কাজ করতে হবে ব্যাক সাইড নিয়ে। এক্ষেত্রে আমরা চলে যাবো ইমেজ অপশনে, ডুপ্লিকেট, কোথায় যাব, ইমেজ অপশন থেকে ডুপ্লিকেট। আবার খেয়াল করেন সবাই, মনোযোগ দেন একটু, ইমেজ অপশনে যান, ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলে এইখানে এসে আপনি এখন রিনেমটা করে দেন ব্যাক। তাহলে কি হবে, ফ্রন্ট তো ফ্রন্টের জায়গায় থাকলো, ব্যাক নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল, আরেকটা ট্যাব তৈরি হয়ে গেল, যে ট্যাবের মধ্যে প্রিভিয়াস সব কিছুই ছিল। এক্ষেত্রে আমরা এই সাইড থেকে এগুলো কোনো কিছু রাখবো না, সব ডিলিট করে দেবো। এই পাঁচটাতে শুধুমাত্র থাকবে কি, লোগো, কোম্পানির লোগোটা। তাহলে আমাদের এই বাকি ফোল্ডারগুলোর দরকার নেই। তাহলে এখন আপনি যেটা করবেন, এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে, আনলক করে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা অবশ্যই লোগোর কালারের সাথে মিল রেখে করবেন। এতে করে কি হলো, লোগোটা হারাই গেল, লোগোটা দেখা যাচ্ছে, আর লোগো উপরে আছে না, আছে, কিন্তু কালারের একই হওয়ার কারণে হারাই গেল। আমরা অবশ্যই এই লোগোটাকে একটা কন্ট্রাস্ট কালার দেবো, অবশ্যই সেটাকে আমরা হোয়াইট করব। তাহলে আমরা কালার ওভারলে চলে গেলাম, যেহেতু পুরো লোগোটাকে আমি হোয়াইট করতে চাচ্ছি, তাহলে আমরা কালার ওভারলে অপশনে গিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। এখন আমি যেটা করব, এই লোগোটাকে আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার। এক্ষেত্রে চাইলে আমি এটাকে একটু বড় করে দিতে পারি, যে এইটা আমি ব্যাক সাইড তৈরি করলাম। বোঝা গেল কি, বুঝছেন কীভাবে কালার কম্বিনেশনটা হলো। তাহলে আমরা আপাতত বলতেছি যে এই সাইডটা রেডি, এই সাইডটাতে আপাতত কিছু করার নেই। যদি না কোনো বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে বিজনেস কার্ডের পিছনে তুমি এগুলো ইউজ করবা, তাহলে আপনি ইউজ করবেন। আর যদি না কোনো ইস্যু নেই, তাহলে এই সাইডটা শুধুমাত্র আপনাকে এইটাই রাখতে হবে। আমার প্রোফাইলটা কই গেল বুঝলাম না, আমি যে লগ ইন করলাম, আচ্ছা যাই হোক।
তাহলে এটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে এইটা যদি হয় আমাদের ফ্রন্ট সাইড, তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এখন এই ক্ষেত্রে লোগোটাকে একটু যেহেতু হাইলাইট করতে হবে, লোগোটা কিন্তু একটু বড় করে দিতে হবে। এখন বড় করা মানে কি একেবারে এত বড় করা, আর যদি ছোটো করা মানে কি এইভাবে ইউজ করা না। ব্যবহার করা মানে বলতে আমরা বলছি একটা ব্যালেন্স করেন, যাতে পুরো কাগজের সমানও না হয় আবার দেখতে খুব ছোটো না হয়, এইভাবে করে। যেহেতু এই সাইডটাতে কিছু হবে না, এই সাইডটাতে লোগোটা যেন সবার আগে চোখে পড়ে, লোগোটা যেন হাইলাইট হয়, এই লোগোকে ঘিরে অনেক কিছু আবার সে করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড হয়ে গেল, তাই না? তাহলে এখন আমরা আবার যেটা করব যে এই ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটাকে একসঙ্গে কীভাবে বাইরের সামনে উপস্থাপন করা যায়। আমরা যদি আলাদা আলাদা করে উপস্থাপন করি, তাহলে এইটাকে আমাকে এখন জেপিজি আকারে সেভ করতে হবে, আবার ব্যাক সাইডটাকে জেপিজি আকারে সেভ করতে হবে। তাহলে ওকে আমাকে দুইটা পাশ আলাদা আলাদা করে দিতে হবে, একটা ফ্রন্ট একটা ব্যাক। তো এর চেয়ে ভালো হয় যদি আমি এটাকে সুন্দর করে একটা প্রেজেন্টেশন করি। কে এই রকি? এইভাবে শব্দ করছে কেন? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটা হয়ে গেল আর ব্যাক সাইডটা হয়ে গেল, তাই না? এখন আমরা এই দুটা সাইডকে তাড়ি এরা কি কেউ নাই নাকি? আচ্ছা দেখেন, তাহলে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা রেডি হয়ে গেল। আমরা এটাকে প্রেজেন্ট করার জন্য যেটা ইউজ করি সেটাকে বলা হয় মকআপ। যে আমরা এখন একটু দেখবো যে কীভাবে করে মকআপ তৈরি করতে হয়। তারপরে একটা মকআপের স্ট্রাকচার দেখানোর পরে আমরা চলে যাবো ডিজাইনের ভেরিয়েশন। কারণ আপনি যদি ডিজাইনের ভেরিয়েশন করে যদি দেখাইতে না পারলেন, তাহলে আর করে লাভ কী হলো? সেই জন্য আমরা যেটা করবো মকআপ ইউজ করবো। সেক্ষেত্রে আমরা গুগলে একটু সার্চ দিই যে বিজনেস কার্ড মকআপ। আমরা বিজনেস কার্ড মকআপ লিখে যদি একটু সার্চ দিই, আমাদের সামনে অনেক ধরনের ইমেজ চলে আসবে। কি হলো? এত স্লো কেন? আচ্ছা, তাহলে আমরা যদি এখন ইমেজে ক্লিক করি, যে আমরা দেখতে পাচ্ছি যে এরকম কত সুন্দর করে বিজনেস কার্ডগুলো প্রেজেন্টেশন করা হয়েছে। তার মধ্যে যেমন এটা একটা। এখন আপনি এইভাবে করে আপনার কার্ডটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন কারো সামনে। এটা একটা এইরকম দেখতে পাচ্ছি, কখনো এরকম দেখতে পাচ্ছি, কখনো এরকম দেখতে পাচ্ছি, কত সুন্দর করে কখনো এটা দেখতে পাচ্ছি, তাই না? সুন্দর করে দেখা যাচ্ছে না যে দুটো সাইড একসঙ্গে? কখনো এরকম দেখতে পাচ্ছি, কখনো আবার এরকম দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই ধরনের একটা মকআপ তৈরি করার চেষ্টা করবো। এইভাবে এই ধরনের সিম্পল একদম ফ্রন্ট ভিউ, যাতে করে আমরা খুব সুন্দর করে আমাদের কার্ডটাকে একটা মানুষের সামনে উপস্থাপন করতে পারি। তারপরে এটা যদি আমরা শিখে যাই, তাহলে আপনি সব ধরনের মকআপ বানাতে পারবেন। যত ধরনের মকআপ আপনি দেখতেছেন ইমেজ, সব বানাই ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে বলেন, আপনারাই বলেন কোনটা বানাবো? ফ্রন্ট ভিউ বানাবো নাকি একটু অ্যাঙ্গেল ভিউ বানাবো? ফ্রন্ট ভিউ। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্ট ভিউটা দেখাই, তারপরে আমরা আবার শেখাবো যে কীভাবে করে সেটাকে ডিফারেন্ট ভিউ করতে হয়। তাহলে আপনি ধরে নেন এটা একটা, এটা হলো, এটাকে আমরা কপি করে নিলাম। যেহেতু আমরা এটাই বানাবো, ইন্টারনেট থেকে আমরা কপি করে নিলাম। আমরা ফটোশপে গেলাম, গিয়ে কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন এখানে যেটা বিষয় হলো যে ইমেজটা
অনেক বড় আর কাঠ দুটোই ছোট, কিন্তু মেনলি আমাদের কাঠ দুটোই হাইলাইট করার কথা। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে একটু ট্রান্সফর্ম করে জুম করে নিই। যে আমরা কাঠ দুটাকেই হাইলাইট করতে যাচ্ছি, তাই তো? ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের আর্টবোর্ড। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়ে এটাকে লক করে দিলাম, যেটা নড়াচড়া করবে না। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডিজাইনগুলো এই ফ্রন্টে একটা রাখতে হবে, ব্যাকে একটা রাখতে হবে, মানে ওপরে একটা নিচে একটা রাখতে হবে, এবং এটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমি আমার যত ধরনের কার্ড ফিউচারে করব সবগুলোই এখানে নিয়ে এসে ইউজ করতে পারি। সেজন্য এটাকে করতে হবে কি, এডিটেবল করতে হবে। এখানে তো একটা ইমেজ, এখানে কি এডিটেবল করা যাচ্ছে? আমি কি জেপিজি সেভ করবো আর নিয়ে এসে বারবার এখানে জেপিজি বসাবো? না, ওইভাবে আমরা কাজ করি না, মকআপ ওইভাবে করা হয় না। মকআপের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা যদি আপনি ইউজ করেন তাহলে এর পরবর্তীতে আপনি যত ধরনের ডিজাইন বানাবেন সবগুলোই এই মকআপের মধ্যে করে বাইরের সামনে উপস্থাপন করতে পারবেন। এটা করার জন্য আপনাকে মকআপ বানানো শিখতে হবে। মকআপ করতে গেলে কয়েকটা ধাপ আপনাকে ফলো করতে হবে, আপনি শুধু একটু মনোযোগ সহকারে সেটা দেখেন। আমরা প্রথমে যে কাজটা করব, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করব, করার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এক্স্যাক্টলি বিজনেস কার্ডের সাইজের একটা শেপ তৈরি করব। সেটা হবে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমরা যে বিজনেস কার্ডটা করলাম এক্স্যাক্টলি ওই সাইজেরই হইতে হবে। ওকে বাটনে প্রেস করলাম, এটা কী তৈরি হলো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে কোনো কর্নার রাউন্ড টাউন থাকে কিনা। ওটা তো করা যাইতই। এখানে কি আছে কোনো মান? এই যে এখানে 1 পিক্সেল আছে, 0 করে দিতে হবে। হ্যাঁ, 0, কিন্তু সাইজটা তো আবার আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। কোনো রেডিয়াস দেওয়া যাবে না, রেডিয়াস 0 থাকবে, কারণ আমরা কর্নার কাট তৈরি করব সব সময়, আমরা কখনো রাউন্ড করব না। আচ্ছা, তাহলে আমরা ওকে বাটনে যদি প্রেস করি তাহলে আমার সামনে এরকম একটা শেপ তৈরি হলো। শেপটা কত ছোট বড় সেটা আপনার দেখার দরকার নেই। এরকম করে কি তৈরি হয়েছে, একটা শেপ তৈরি হয়েছে। শেপ তৈরি হওয়ার পরে আপনি শুরুতেই এইটাকে অল্টার চেপে ধরে একটা কপি করে নেবেন। শুরুতেই আগে যেভাবে বলছি সেইভাবে কিন্তু আপনাকে স্টেপ স্টেপ বাই ফলো করতে হবে। তাহলে এটা একটা শেপ, এটা একটা শেপ, যেহেতু দুটা পার্ট সেজন্য দুটা করে নিলাম। এবার পরবর্তী কাজটা হবে, আমরা এটা যেহেতু ওপরে আছে আমরা এটাকে ওপরেই রাখি। তাহলে এখানে ক্লিক করলে ওপরেরটা, নিচেরটা ক্লিক করলে নিচেরটা, বুঝতে সুবিধা হবে যে কোনটা কোনটা। আমরা এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। কী করে দেবো? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সেম এইভাবে নিচের শেপটাকেও রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এরপরের কাজটা হবে যে স্মার্ট অবজেক্টটাকে আপনি ডাবল ক্লিক করবেন। স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করা বলতে আমরা জানি যে আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে কোনো লেয়ারের, তাহলে থাম্বনেইলের মধ্যে ডাবল ক্লিক করতে হয়, তাই না? তাহলে এখানে ওই থাম্বনেইল আছে, এই স্মার্ট অবজেক্টের থাম্বনেইলটার চেহারা এরকম। যদি এইখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ওই স্মার্ট অবজেক্ট লেয়ারটা নতুন একটা লেয়ারে গিয়ে ওপেন হয়, ওখানে আর কোনো ফাংশন হবে না। সেটা দেখেন এই শেপটাই ওপেন হয়েছে নতুন একটা লেয়ারে, নতুন একটা ট্যাবে গিয়ে, নতুন একটা ট্যাব আকারে পাশের একটা তৈরি হয়েছে। এখন এইখানে আমরা একটু চেক করে দেখব যে এইটার সাইজটা আমাদের বিজনেস কার্ডের সাথে ঠিক আছে কিনা। তাহলে আমরা চলে যাবো ইমেজ অপশনে, ইমেজ সাইজ। ইমেজ সাইজে গিয়ে দেখতেছি যে ইঞ্চি করে দেবো, নাহলে তো আপনি বুঝতে পারবেন না। 3.5 বাই 2 রেজলিউশন 72, আমাদেরটা কত? 300। তাহলে এটা করে দেবো 300, অবশ্যই 300 করে দিতে হবে। এবার ওকে করে দেন। যখন আপনি 300 করে দেবেন, ওকে করে দিলেন, একটু বড় হয়ে গেল সাইজটা, কাগজের সাইজটা বড় হয়ে গেল। আপনি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করতে হবে, হ্যাঁ, মানে এখানে যা কিছু চেঞ্জ করেন না কেন, যদি সেভ না করেন তাহলে কিন্তু ওই মূল অবজেক্টে যে চেঞ্জ হবে না। সেভ করার পরে আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কোনো ট্যাবকে ক্লোজ করতে চাইলে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারি, তাহলে এটা কিন্তু কাজ হয়ে গেছে। সেম এইখানেও গিয়ে ডাবল ক্লিক করেন, ইমেজ অপশনে যান, ইমেজ সাইজ, এখান থেকে রেজলিউশনটা 300 করে দেন। ওকে, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ। এবার আমাকে যেটা করতে হবে, এই কাগজটাকে সুন্দর করে এখানে এমনভাবে বসাতে হবে যাতে নিচের কাগজটা দেখা না যায়, নিচের ডিজাইনটা দেখা না যায়। একটু বামে সরিয়ে নিলাম, একটু উপরে নিয়ে নিলাম। আচ্ছা, এবার এটাকে বড় করতে হবে। বড় করার সময় আপনাকে মনে রাখতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন,
আর শিফট চেপে ধরে বড় করতে হবে, শিফট না চেপে বড় করা যাবে না। আপনি বললেন ভাইয়া আমি এইভাবে টেনে মিলাই দেব, না এইভাবে করা যাবে না। কি করতে হবে? তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, শিফট চেপে ধরে একটা কর্নার ধরে টানবেন। এখন মিললে মিলবে, না মিললে নেই। এখন আপনি দেখতেছেন যে এরকম হচ্ছে না, আপনি দিলে বড় করেন, নিচেরটার সাথে পার হয়ে আসতেছে, আসুক, শিফট মানে ছাড়া যাবে না, আপনাকে অবশ্যই শিফট চেপে ধরে করতে হবে। তাহলে শিফট চেপে ধরে আপনি এইভাবে করলেন, মোটামুটি এইভাবে হয়ে গেল। তাহলে একটা পার্ট হয়ে গেল। সেমভাবে আপনি এইটাকেও এখানে নিয়ে যান, একটু উপরে নিয়ে যান, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, শিফট চেপে ধরে এখান থেকে এইভাবে করে বড় করে নেন। এমনভাবে বড় করেন যাতে নিচের যে ইমেজটা আগে ছিল সেটা যেন দেখা না যায় কোনোভাবেই। ওকে, এই পর্যায়ে এসে আমরা এখন যেটা করব, আমাদের ডিজাইনটাকে ওখানে নিয়ে যেয়ে ঢুকাবো। কীভাবে করবো সেটা? এই যে পুরো ডিজাইনটা করছি আমরা, কিবোর্ড থেকে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ, আর পুরো ডিজাইনটাকে কপি করার জন্য কন্ট্রোল শিফট সি। হ্যাঁ, মানে আমরা যদি কন্ট্রোল সি প্রেস করি তাহলে একটা লেয়ার কপি হয়, আর এখানে তো অনেকগুলো লেয়ার আছে, সবগুলোকে কপি করতে চাই, সবগুলো কপি না হলে কি পুরো ডিজাইনটা যাবে? তাহলে সেই জন্য আমাকে করতে হবে কন্ট্রোল শিফট সি, কপি করে নিলাম। এবার এই যে আমার মকআপটা আমি তৈরি করছি, এটার মকআপটার কোন পার্টটাতে আমি ওই ইনফরমেশনটা রাখবো, বটমে না টপে? তাহলে আমরা বললাম আমরা বটমে রাখবো। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের বটম পার্ট, আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম, তাহলে নতুন ট্যাব ওপেন হলো। আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমার ওই ডিজাইনটা পেস্ট করে দিলাম। যদি আপনার সব কিছু ঠিক থাকে, ডিজাইনটা এক্স্যাক্টলি বসে যাবে, কোনো বড় হবে না, ছোট হবে না, কোনো ইস্যু থাকবে না। যদি ইস্যু থাকে তাহলে বুঝবেন আপনার মকআপ হয়নি। বুঝা গেল? তাহলে যখন এটা এখানে বসে গেল, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম, তাহলে দেখেন এখানে চলে এসছে ডিজাইনটা। বুঝা গেল? আবার এই যে ব্যাক সাইডটা আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে নিলাম, আবার মকআপে গেলাম, এইখানে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এখন দেখেন যে আমাদের ডিজাইনটা আমাদের মকআপের মধ্যে চলে আসলো। কিন্তু আমরা একটু বড় করলেই দেখা যাবে যে একটু ফেটে যাবে, সেজন্য আমরা বলি যে মকআপের সাইজটাও আপনাকে ইনশিওর করতে হবে, মকআপের সাইজটা যেন হয় হাই কোয়ালিটি। সেটা কীভাবে করব? কাজ যখন শেষ হয়ে যাবে, সব কাজ শেষ, এই পর্যায়ে গিয়ে আপনি ইমেজ অপশন থেকে ইমেজ সাইজে চলে যাবেন। গিয়ে আপনি একটু খেয়াল করবেন এই যে আপনার মকআপটার সাইজটা কত এমবি? 8 এমবি, তাই না? আপনারা একটু 20, 21, 22 এরকম মেনটেন করার চেষ্টা করবেন, যেন অ্যাটলিস্ট 20 হয়, অথবা 21, 22, 23, 19, 25 এরকম যেন হয়, আশেপাশে যেন থাকে, তবে 20 এমবির নিচে যেন না থাকে। তাহলে এখন এমবিটা বাড়াবো কীভাবে? আপনি এখান থেকে রেজলিউশন বাড়ান। তাহলে রেজলিউশনটা কত? ওই 300 না, মানে এইটা মিলানোর জন্য যতটুকু লাগে। বুঝতে পারলাম? এখানে আমরা 300 করতে হবে এরকম কোনো নিয়ম নেই। আপনার 20 এমবি করার জন্য আপনার যদি এটা 120 করলে হয়ে যায়, এই দেখেন 23.8 হয়ে গেছে, তাহলে ওইটাই হইলো। ওকে, আপনি এটাকে এখন ওকে করে দেন। তাহলে এখন দেখেন আপনার ডিজাইনটা আরও একটু হাই কোয়ালিটি হয়ে গেলো। এখন আপনি যদি একটু জুমও করেন তাহলে লেখাগুলো আর ফাটবে না। তাহলে এইভাবে করে আমরা পুরোটা বানিয়ে ফেললাম। এখন আমরা যখন এইভাবে করে দেখাই তখন সাদা পাটটা খুব সাদা দেখা যায়, একদম সাদা দেখা যায়। আমরা বলি একটু ইফেক্ট দিয়ে আমরা এটাকে আরও লুক্রেটিভ করব। সেটা কি করব? যে আমরা এইখানে আমাদের একটা লেয়ার আছে, ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাই না? তার মধ্যে একটা লেয়ার আছে গ্রেডিয়েন্ট, আছে না? গ্রেডিয়েন্ট, আমরা একটা গ্রেডিয়েন্ট লেয়ার তৈরি করব। গ্রেডিয়েন্ট লেয়ারের গ্রেডিয়েন্ট এডিটরে যাব। এইখানে খেয়াল করেন, এটা হচ্ছে কি, এটাকে কি বলে? কালারের ভুলে গেছেন, অপাসিটি। এইখানে হচ্ছে অপাসিটি কত? 0। আমি এটাকে 100% করে দিলাম, 100%। এখন এইটাও চেক করবো যে 100% আছে কিনা। এবার এখানকার একটা কালারকে পিক করব সাদা, আর এইখানকার একটা কালারকে পিক করব অফ হোয়াইট, এই যে অফ হোয়াইট, এরকম করার পরে ওকে করে দেব। এইটাকে আমরা সিলেক্ট করব রেডিয়াল স্টাইল। কোন স্টাইল? রেডিয়াল। কি সিলেক্ট করলাম? রেডিয়াল। বুঝতে পারছেন এখানে কি হলো? আপনি বাসায় যায় বুঝেন, বাসায় যে মনিটরের সামনে বুঝেন যে কী হয়েছে, এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এটা একটা গ্রেডিয়েন্ট। কেন তো বোঝা যাচ্ছে না? কারণ এই কালারটা সামান্য একটু মানে গ্রে, লাইট গ্রে।
তাহলে এর চেয়ে বেশি আবার করা যাবে না, এইটুকুই করব। এবার ওকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন। তাতে করে কী হলো, আপনার ডিজাইনগুলো আবার হারাই গেল। এইটা কিন্তু একদম সবার উপরে হবে, সবার উপরে যতগুলো লেয়ার থাকবে সবার উপরে যাবে এটা। আর এইটা যেহেতু আপনার ডিজাইনকে এখন আর দেখা যাচ্ছে না, সেজন্য আপনাকে কী করতে হবে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে চলে যেতে হবে ব্লেন্ড মুড। মানে আপনাকে মুডটা এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে করে ইফেক্টটাও থাকে, ডিজাইনগুলোও দেখা যায়, ও সবাইকে নিয়ে একটা ইফেক্ট হবে। তখন আমরা করে দেবো মাল্টিপ্লাই, লেয়ারটাকে করে দেবো কি মাল্টিপ্লাই। তার মানে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হলো মাল্টিপ্লাই। তার মানে ওই গ্রেডিয়েন্টটা ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই হলো, দুইটা স্পট অবজেক্টের উপর অ্যাপ্লাই হলো, সেজন্য এখন সব জায়গায় দেখা যাচ্ছে। তো যখন মাল্টিপ্লাই হয়ে গেলো আমরা এটাকে লক করে দিতে পারি, এটার কোনো আর কাজ নেই। এই একবারই আমরা তৈরি করে এটা মকআপের সাথে রেখে দিলাম। তাহলে এখন আপনি যখন দেখতেছেন এটা আর সাদা দেখা যাচ্ছে না, পার্থক্য বোঝার জন্য আপনি এটা অফ অন করে দেখবেন, মনিটরে বুঝবেন, এখানে বুঝতেছেন না, এই যে বুঝে যাচ্ছে তো। তাহলে আপনি বুঝতেছেন যে যখন আমি অন করছি তখন এটা একটু সাদাটা আর একটু সফট হয়ে গেল, মানে একটু প্রিমিয়াম একটা কালার শো করবে। আর আপনি যদি এটা অফ করে দেন জেনারেল সাদা, ফেটফাটা একটা সাদা, অতটা সুন্দর লাগবে না। সেই জন্য আমরা এইভাবে করে একটু ইফেক্ট দিয়ে দিই। মনে রাখতে হবে দুই সাইডটা হবে গ্রে, মাঝখানটা হবে সাদা ওই রেডিয়ালের। তাহলে সেক্ষেত্রে আপনি যদি এখন বাম পাশের বারটা নেন গ্রে, তাহলে কিন্তু বাইরের পেজটা হবে সাদা, মাঝখানটা হবে গ্রে। তাহলে আপনি উল্টে দেন, রিভার্স করে দেন। তাহলে এইভাবে করে আমরা এটা তৈরি করে আমরা এটাকে সেভ করে ফেলবো। এখন তার আগে একটু জিনিস চেক করবো যে এই যে দুইটা স্পট অবজেক্ট আছে, এটা গ্রুপ করে নেন যে এটা কি আমার আর্টবোর্ডটার সেন্টারে আছে কিনা, একটু চেক করে নেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করেন, মুভ টুলে যান, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার। আচ্ছা, এটা করলে আবার ঝামেলা আছে যে আপনার নিচের ইয়াগুলো আবার বের হয়ে আসবে, অতএব দরকার নেই, অ্যালাইনমেন্ট করাটা জরুরি না। তাহলে এইভাবে, তাহলে এটা আমার ওই গ্রুপ করারও দরকার নেই। দেখেন আমার এই যে এইভাবেই থাকলো, আমার এই অবজেক্ট দুইটা খোলাই থাকে, এটাকে আমার গ্রুপ করার কোনো প্রয়োজন নেই। আপনি এখন এটা একটা কাজ করতে পারেন, এটাকে রিনেম করে দেন যে এটা টপ আর এটা বটম। তাহলে নেক্সট টাইমে যখন আপনি কোনো ডিজাইনকে এখানে ইনসার্ট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আমার বটম, তাহলে এটা ডাবল ক্লিক করবো আর এখানে পেস্ট করবো। আর যদি উপরে রাখতে চাই টপে ডাবল ক্লিক করবো আর পেস্ট করবো। তাহলে দেখেন একটা কিন্তু মকআপ তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে এখন আমরা সেভ করব ডেস্কটপে পিএসডি ফরম্যাটে। কি ফরম্যাটে? পিএসডি। নাম দিয়ে দিলাম আমরা যে মকআপ 1। কোথায় রাখবো আমরা এটা? ডেস্কটপে রাখলাম অথবা যে কোনো একটা ড্রাইভে রাখলাম, যেখানে নিরাপদ থাকবে। তাহলে আপনি এখন এটা সেভ করে ফেলছেন, এখন এটাকে আপনি ক্লোজ করে দেন। তাহলে মকআপ কীভাবে বানাইতে সেটা আপনারা বুঝলেন, আপনারা পারবেন। আমরা কিন্তু আপনাকে শুধু ইমেজটা দেব, ওই পিছনের ইমেজটা দেবো আপনাদেরকে, আর মকআপটা আপনাদেরকে বানিয়ে ফেলতে হবে। আমরা দেখবো যে আপনি মকআপটা বানাইতে পারছেন কিনা। আমি আপনাকে এখন কি দেবো, আপনারা যখন যাবেন তখন আমি আপনাদেরকে এখান থেকে এই লেয়ারগুলো ডিলিট করে দেবো, এগুলো আমি দেবো না আপনাদেরকে, আপনারা এখন নিজে বানাবেন। আমি শুধু এই ইমেজটা আপনাকে, এই যে আমি সেভ করলাম, এটাকে কি ফরম্যাটে? জেপিজি। ডেস্কটপে রাখলাম, সেভ করলাম। আপনাদের জন্য এইটা, আপনারা এখন বাসায় গিয়ে যা যা বলছি হুবহু সেটা ফলো করে পুরো একটা মকআপ বানায় ফেলবেন। স্পট অবজেক্ট বানাবেন, উপরে ইফেক্টের লেয়ার দেবেন, যা যা করার যেভাবে বলছি সেটা করবেন। যদি করতে পারেন তাহলে বোঝা গেল যে হ্যাঁ আপনি বুঝছেন, আর যদি করতে না পারেন তাহলে আপনি বোঝেননি। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে মকআপ তো আমাদের রেডি আছেই ডেস্কটপে, আমরা যখন তখন ওটাকে কল করে নিয়ে এসে আবার এটাকে এডিট করতে পারবো। আমরা এখানে ক্লিক করলেই ও চলে আসবে, স্মল অবজেক্ট সহ ও চলে আসবে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ডিজাইনগুলো আছে এইগুলোকে আরও কতটা ভেরিয়েশন করা যায়, আরও কতটা ভেরিয়েশন করা যায়। তাহলে এখন এই যে ব্যাক সাইডটা আছে, আমরা বলি ব্যাক সাইডটাতে খুব একটা কিছু করার নাই, আমরা করব আর একটু পরে, মোটামুটি 7-8টা ক্লাসের পরে গিয়ে আমরা ব্যাক সাইড নিয়ে কাজ করব। তার আগে কাজ করব শুধু ফ্রন্ট সাইড নিয়ে। তাহলে একটা কোম্পানির ব্যাক সাইড নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। যদি মনে করেন যে খুব খুঁতখুঁতে টাইপের বাইর হয়, ও বলতেছে না তুমি ব্যাক সাইডটা তো আমাকে একটু কিছু করে দেখাও, ব্যাক সাইডটা খুব সিম্পল লাগতেছে, ফ্রন্ট সাইডটা আমার পছন্দ হয়েছে, তুমি কি ব্যাক সাইডে কিছু করতে পারো কিনা, এখানে আরও একটু সুন্দর করা যায় কিনা, তখন আমরা কাজ করি। তাছাড়া আমরা ব্যাক সাইডে খুব কম কাজ করি। ধরেন আপনি 10টা অর্ডার পাইছেন, একটা বাইরে বলবে যে তুমি ব্যাক সাইডটা নিয়ে কাজ করো, 9 জনে কিছু বলবে না, কারণ প্রত্যেকেই চায়
এই সেটটাতে লোগো থাকবে। ক্লিয়ার? তাহলে ওই একটা মানুষের জন্য আমাদেরকে শিখতে হবে যে ব্যাক সাইডে আর কী করা যেতে পারে। ওকে, তাহলে আপাতত আমরা ব্যাকটাকে আর রাখলাম না, তাহলে আমরা এটাকে নো করে দিলাম। তাহলে এখন এই যে ফ্রন্ট সাইডটা, এইটাকে ঘিরে আমরা আবার কী করতে পারি, কীভাবে করে আমরা এটার ভেরিয়েশন করতে পারি। আমরা আবার যেটা করব, ইমেজ অপশনে গিয়ে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, নাম দিয়ে দিলাম 2, যেটা 2 নম্বর ভেরিয়েশন। জিনিস এগুলোই, এর বাইরে আর কোনো কিছু আসবে না। ওকে, তাহলে আমরা দ্বিতীয় যে ভেরিয়েশনটা করতে যাচ্ছি, আমরা এবার এই পর্যায়ে যাচ্ছি যে নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে আমরা এইখানে রাখবো, এই বটম কর্নারে রাখবো। আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে একদম ট্রাস্টেড ডিজাইন, ভেরিফাইড ডিজাইন, মানে এইগুলাই বাইরেরা পছন্দ করে। যেভাবে করে সাজাইলে বাইরেরা পছন্দ করে, আমরা আপনাদেরকে ওইভাবেই সাজাই দেখাচ্ছি। আমরা তাহলে সেক্ষেত্রে নাম আর টাইটেলটাকে একটু নিচে নিয়ে আসবো। আমরা এমনভাবে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করবো যাতে অ্যালাইনমেন্ট বারবার করতে না হয়। আমি যখন এই দুইটা সেটকে সরাবো, তখন আমরা যদি একবারে দুইটাকে ধরে সরাই, তাহলে দুইটার অ্যালাইনমেন্ট নিয়ে আর কোনো ইস্যু থাকবে না যে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে কি না। কিন্তু আমি যদি এই নাম আর টাইটেলটাকে আলাদা করে সরাই, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, আবার আপনাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে আমরা যখন এটাকে নড়াচড়া করবো, একসঙ্গে ধরে যদি নড়াচড়া করতে পারি তাহলে আর কোনো ইস্যু নেই। এই পাশে যখন আমরা ওই অ্যাড্রেসটাকে যদি আমরা এইভাবে রাখি, রাইট সাইডে রাখি, মনে রাখতে হবে তাহলে আপনার টেক্সটের অ্যালাইনমেন্টটাও হবে রাইট অ্যালাইনমেন্ট, মানে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট, বোঝেন তো? এখন যদি আমি এটাকে এডিট করি, এখন বলছে যে তুমি কি ইউএসএর পরিবর্তে ইউনাইটেড স্টেট করে দিতে পারো? ইউএসএ মানে তো ইউনাইটেড স্টেট নাকি? আমি বলছি যে তুমি কি ইউএসএর ফুল ফর্ম ইউজ করতে পারো? তাহলে আপনি এখন হ্যাঁ অবশ্যই পারি, ঠিক আছে আমি করে দিচ্ছি। তাহলে আপনি এখন সিলেক্ট করছেন আর লেখা শুরু করছেন, কই গেল লেখাটা? 8 বোর্ডের বাইরে চলে গেল, তাই না? তাহলে আবার আমাদেরকে এখন এটা সরাসরি করতে হবে না। সেজন্য আমরা যেটা বলি যে আপনি যখন এই টেক্সটটাকে আপনি রাইট সাইডে রাখবেন, তাহলে আপনি কী করবেন, শুরুতেই এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দেবেন। কোন অ্যালাইনমেন্ট? রাইট, টেক্সটের যে অ্যালাইনমেন্ট, এটা কিন্তু ওই 8 বোর্ডের সাথে অ্যালাইনমেন্ট না, টেক্সটের অ্যালাইনমেন্ট। তাহলে এবার যদি আমি এটাকে এইখানে রাখি, হ্যাঁ, এখন আমি যদি এটাকে এডিট করি, সে বলতেছে যে তুমি ফুল ফর্মটা ইউজ করো, তাহলে ইউনাইটেড স্টেটের ইটা বড় হতে হবে। এখন আপনি আমাকে বলেন, এবার কি আমাকে আর চিন্তা করতে হয়েছে যে লেখাটা কোন দিক যাবে দেবে? লেখাটা কিন্তু এখন এদিকে গেছে, বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো যে এরকম যখন আপনি কোনো টেক্সটকে রাইট সাইডে রাখবেন, তখন আপনাকে অবশ্যই টেক্সটের অ্যালাইনমেন্টটা করে নিতে হবে রাইট অ্যালাইনমেন্ট। যখন লেফটে রাখবেন লেফট অ্যালাইনমেন্ট, যখন সেন্টারে রাখবেন সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, তাহলে এই পর্যায়ে এসে আমরা বলতেছি যে এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন আর অ্যাড্রেসটা বোটম অ্যালাইন হয়েছে কিনা চেক করে দেখবো। এই যে বোটম অ্যালাইন হলো, ঠিক আছে। আমরা আর একবার শিওর হয়ে নিব যে নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশন লেফট অ্যালাইন আছে কিনা। সরি, এটা তো অ্যাড্রেস, তাহলে এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা নাম, নেই। ওকে, এবার এই যে সেপারেটটা আছে এটাকে কোথায় ইউজ করবো? এটাকে আমরা এইভাবে করে শিফট চেপে ধরে যদি রোটেট করি, তাহলে সুন্দর করে 15 ডিগ্রি করে করে সে রোটেট হবে। আর যদি শিফট চেপে না ধরি করি, তাহলে 1 ডিগ্রি করে রোটেট হবে। 1 ডিগ্রি করে করলে ওই স্ট্রেট লাইন পাবেন না, আপনি বুঝতে পারবেন না যে কত দিক করলে কতবার আপনাকে করতে হবে। তাহলে আমরা এরকম করে স্ট্রেট করে নিয়ে এটাকে ধরে ওই নাম আর টাইটেল আর কন্ট্যাক্ট ইনফরমেশনের মাঝখানে একটা সেপারেটর তৈরি করে দেব। একটু ধরা যাচ্ছে না, ছোট্ট সাইজ যেহেতু, এই ধরে রাখছে, এইভাবে ধরে আপনি এটাকে বড় করে দেন। আপনি এক্ষেত্রে চাইলে এটাকে একটু গ্যাপও করতে পারি, আপ, হ্যাঁ গ্যাপটা মেনটেন করব, সরি এটা হবে আপ অ্যারো, এই আপ অ্যারো, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এই যে লোগোটা বাইরে চলে গেছে, লোগোটাকে আমরা এখানে করব, তবে সেক্ষেত্রে আমরা লোগোটাকে একটু ছোট করে দেব। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে উপরে জায়গা অনেক ফাঁকা আছে, আমরা নিচের দিকে এতটা চাপাই দেবো না, আমরা এটাকে একটু ভাসায় তুলতে পারি। এখন আমি নাম আর টাইটেলটাকে হাইলাইট করার জন্য এখানে ছোট্ট করে একটা শেপ ইউজ করব। এটা অনেক ম্যাক্সিমাম বাইরেরা পছন্দ করে। নাম আর টাইটেলটাকে
হাইলাইট করার জন্য আমরা কি করব, ছোট্ট একটা শেপ ইউজ করব। এটাকে আমরা ওই ব্লু কালারটা দিয়ে দিব, যেটা আমাদের লোগোর কালার। তাহলে এভাবে করে আমি এখানে একটা ছোট্ট শেপ ইউজ করলাম। শেপের হাইটটা হবে নামের সাথে, নাম এবং অ্যাড্রেসে মানে আপনার টাইটেলের সাথে অ্যালাইন করে। তাহলে আপনি যেটা করতে পারেন, একটু জুম করে দিতে পারেন, এই যে সমান হয়েছে, এই যে সমান হয়েছে। তাহলে এইখানে একটা ছোট্ট একটা শেপ ইউজ করলেন। আপনি যদি বলেন যে এইভাবেই রাখতে চান, যথেষ্ট হয়ে গেল। তাহলে আবার আপনি কী করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি, আবার ওই মকআপটাকে আবার নিয়ে আসবেন। এই যে মকআপটা আবার ওপেন করলেন, এটা তো ঠিকই আছে। এইখানে আবার ডাবল ক্লিক করলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এস দিয়ে শিফট সেভ, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ, আবার চলে এসছে এখানে। তাহলে আবার আপনি এটাকে এখন সেভ করবেন। এখন সেভটা করবেন কীভাবে? এখন আপনি যে এইটাকে বাইরের সামনে দেখাবেন, কীভাবে দেখাবেন? যখন আমরা কোনো ডিজাইন বাইরকে দেখাই, তখন সেটা কোথায় দেখাই? অনলাইনে না অফলাইনে? অনলাইনে, ওয়েবসাইটে দেখাই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে এমনভাবে সেভ করতে হবে যাতে কোয়ালিটি ঠিক রেখে সাইজটা কমে যায়। কারণ আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু আপলোড করি, বড় সাইজের হলে আপলোড স্পিড অনেক হাই লাগে, অনেক সময় লাগে না? তাহলে আপনি একটা 50 MB ফাইল আপলোড করবেন, আপনার নেটের অবস্থা খুব খারাপ, 1 ঘন্টা লেগে যাবে। আর যদি হাই স্পিড ইন্টারনেট হয় তাহলে তো কোনো ইস্যু নেই। ওকে, তারপরেও আমরা চেষ্টা করি হাই স্পিড ইন্টারনেট হলেও আমরা সেভ ফর ওয়েব করেই ইমেজটাকে সেভ করি, যাতে করে ওয়েবে ও যখন এটাকে ক্লিক করে ওপেন করবে, ইজিলি যেন ওপেন করতে পারে। তাহলে আপনি যদি একটা বাইরেকে 50 MB একটা ইমেজ দেন, ও যতই হাই স্পিডের ইমেজ ইউজ করুক না কেন, ক্লিক করলে সাথে সাথে ওপেন হবে না, লোডিং হবে, কিছুক্ষণ ঘুরবে তারপর ওপেন হবে। ঠিক আছে, দেখার জন্য হবে কেন। কিন্তু আপনি যদি সেভ ফর ওয়েব করে দেন, ক্লিক করার সাথে সাথে ওপেন। কারণ সেই ক্ষেত্রে কোয়ালিটির কোনো ইস্যু হয় না, কোয়ালিটি লেস হয় না, কিন্তু সাইজটা কমে যায়। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে সেভ করবো? জেপিজি আকারে সেভ করতে হয়, দেখাইতে হয় বাইরকে কী ফরম্যাটে? জেপিজি ফরম্যাটে। জেপিজি ছাড়া অন্য কোনো ফরম্যাট দিলে সে মোবাইলে দেখতে পারবে না। আর 100 জনের মধ্যে 8 জনই মোবাইলে দিয়েই ডিজাইনগুলো দেখে। আমরা যখন কোনো বাইরে ডিজাইন দেখাই না, সাবমিট করি না, ও মোবাইলে অ্যাপসে বসে বসে দেখতেছে কোনটা পছন্দ হচ্ছে। তো সে কিন্তু মেনলি দেখবে কিন্তু আপনার ইয়েতে। তারপরে যখন যদি কোনো কমেন্ট কোনো ইনস্ট্রাকশন দিতে হয়, তখন না হয় পিসির সামনে বসে আবার আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়। তাহলে ও যেহেতু মোবাইলেই দেখবে, আপনাকেও সেই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমাদেরকে দিতে হবে জেপিজি ফরম্যাট। কোন ফরম্যাট? জেপিজি, না মোবাইলে ওপেন হবে না। তাহলে জেপিজি ফরম্যাট করতে গেলে আমরা নর্মালি জেপিজি সেভ করতে পারি, কিন্তু নর্মালি করবো না, আমরা করবো সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব করতে গেলে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট এস, মানে 3টা আঙ্গুল দিয়ে 3টা বাটনকে চেপতে হবে, অল্টার কন্ট্রোল শিফট, আর আরেকটা আঙ্গুল দিয়ে এই এস বাটনটাতে প্রেস করতে হবে। তাহলে এইভাবে করে আপনার সামনে সেভ ফর ওয়েব নামে একটা উইন্ডো চলে আসবে। কি নামে আসবে? এইখানে এসে আপনি প্রথমে করে দিবেন জেপিজি। ওকে, আর এখানে যদি 100 থাকে আপনি করে দেবেন 60। কত করে দেবেন? 60। তাহলে কি হবে, 100 কোয়ালিটি আর 60 কোয়ালিটির মধ্যে কোনো রকম পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু সাইজের অনেকটা পার্থক্য হয়ে যাবে। 100 রাখলে একটা ফাইল সেভ করলে হবে 2 MB, 60 দিয়ে যেটা ফাইল সেভ করি হবে 500 KB। কিন্তু যখন আপনি কম্পেয়ার করবেন দুইটাকে, অ্যাকচুয়াল পরিমাণে কোনো রকম পার্থক্য দেখাইতে পারবেন না। সেজন্য আমরা কোয়ালিটি 60 রেখে সেভ বাটনে ক্লিক করলাম, আর ডেস্কটপে গিয়ে সেভ করলাম। আমরা ডেস্কটপে অলরেডি আমাদের একটা জেপিজি আছে, সেজন্য আমরা ওটাকে রিপ্লেস করলাম। এখন আমরা যদি ডেস্কটপে যাই, তাহলে আমরা কি দেখতে পারবো OM1 নামে একটা জেপিজি। আমরা যদি এটা ওপেন করি, ওপেন করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ডিজাইনটা সে এখন দেখতে পাচ্ছি। বুঝতে পারলেন কীভাবে করে আপনি মকআপে করে বাইরে ডিজাইন দেখাবেন? তাহলে এখন আমাদের মূল কাজটা হচ্ছে মকআপটা বানিয়ে রাখা, আর এইগুলার যতগুলো ভেরিয়েশন করা যায়। হ্যাঁ, তাহলে আমরা মনে করেন যে এখানে একটা ভেরিয়েশন করলাম। এখন আমি চাচ্ছি যে আরও কিছু করা যায় কিনা, আরও মানে আপনি ভাবতেছেন যে এই সাইডটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এই সাইডটা তো ঠিক আছে, কিন্তু এই অংশটা বায়ার বলতেছে এই অংশটা কি কিছু করতে পারো, এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে, আর ভালো লাগতেছে না, ব্যালেন্স হচ্ছে না, এক সাইডটা সুন্দর ঠিক আছে কিন্তু এই সাইডটা ফাঁকা ফাঁকা। তখন আমরা আবার কী করতে পারি, আমরা ইমেজ অপশনে গিয়ে এটাকে ডুপ্লিকেট বাটনে ক্লিক করে নাম দিলাম 3। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমাদের কাছে তো আর অন্য কোনো কন্টেন্ট নাই, আপনি তো হাগা ও হুদায় কিছু নিয়ে বসে পারবেন না। যদি আপনার কাছে কন্টেন্ট না থাকে, আপনার কাছে কোনো লেখা না থাকে, তাহলে আপনি কিছু রাখতে পারবেন ওখানে? কোনো ছবি রাখতে পারবেন?
ফাঁকা কোথা থেকে ছবি নিয়ে আসবেন আপনি, কোনো কিছু করা যাবে না। আমরা তাহলে ম্যাক্সিমাম কী করতে পারি, আমরা ফাইলে যাব, প্লেস ইমবেড, এখান থেকে আমার ডাউনলোডে গিয়ে আমি দেখব আমাদের ফাইলগুলো কোথায় আছে, লোগো দুটা কোথায় সেভ করলাম, এই যে ডেস্কটপে, এই যে ফাইলটা, এটাকে আমি প্লেস করলাম। তাহলে প্লেস করলে লোগোটা আবার চলে আসছে। আমি এবার যেটা করব, প্লেস করলাম আর ডাবল ক্লিক করে রেক্টেঙ্গুলার মার্কার টুল ইউজ করে নামটাকে ডিলিট করে দিলাম। নামটাকে রাখতে চাচ্ছি না, শুধু আইকনটা থাকবে। আর এখানকার স্পেসটা এক্সট্রা অংশটুকু ইমেজে গিয়ে ট্রিম করে দিলাম। ওকে, এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এখানে আইকনটা শো করতেছে। আমি এখন যেটা করতে যাচ্ছি যে এই আইকনটাকে ওই ফাঁকা জায়গাটার মধ্যে, ফাঁকা গ্যাপটার মধ্যে এইভাবে করে রাখবো। আর যেহেতু ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এটাকে ওয়াটারমার্ক করে দিই, আর একটু কমাই দিই, পাস করে দিই। এইভাবে করে আমি ইউজ করলাম। আমরা এটা করতেই পারি। এইভাবে করে আপনি একটা এখানে ওয়াটারমার্ক ইউজ করলেন। যদি সেটা ভালো লাগে তাহলে আপনি করবেন। আপনি চাইলে এইটাকে পুরো কাগজ জুড়ে করতে পারেন, পুরো কাগজ জুড়ে দেখাইতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবেন ওয়াটারমার্ক যদি কখনো দেখান সেটা লেয়ার হবে সবার নিচে, একদম সবার নিচে, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে, যাতে করে উপরের লেখাগুলো দেখতে কখনোই প্রবলেম না হয়। আপনি এইভাবে করে এখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যতটুকু আপনার দরকার। আপনি যদি মনে করেন যে আমি এতটুকু ইউজ করবো, তাহলে এতটুকু হয়ে গেল। এবার আপনি এটাকে কপি করেন, আবার এখানে চলে যান, আবার এখানে গিয়ে চেঞ্জ করেন, আবার পেস্ট করেন, কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ, আবার এখানে চলে আসছে। এটাকে আবার আপনি 2 নম্বর ইমেজ নামে সেভ করেন। এইভাবে করে আপনাকে বারবার করে এটা নিয়ে কাজ করতে হবে আর সেটাকে বাইরের সামনে উপস্থাপন করতে হবে। বুঝতে পারলাম? তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে যে আমরা এই টিভিয়া লোগোটা আর একটা লোগো আছে সেটাও দিয়ে দিচ্ছি, আর জেপিজি ইমেজটা দিচ্ছি। আমরা যে 2টা ভেরিয়েশন করলাম, 3টে ভেরিয়েশন করলাম, কমপ্লিট 3টে ভেরিয়েশন করবেন। প্রক্সিমো নোভা ফন্ট ইউজ করবেন, অন্য কোনো ফন্ট ইউজ করবেন না। সাইজ, ফন্টের সাইজ, কালার টালার যা আছে আমাদের কাগজের মধ্যে হুবহু সেইভাবে করে নিয়ে, কোনো এক্সট্রা কাজ করবেন না। তাহলে একটা ডিজাইন করবেন ওই ফ্রন্ট, একটা ব্যাক, ফ্রন্ট 2, ব্যাক তো একটাই, ফ্রন্ট 3, তাহলে 3টা ফ্রন্ট আর একটা ব্যাক, ঠিক আছে? আর মকআপের মধ্যে যে বসায় যে আপনি জেপিজিগুলো করছেন, সেই জেপিজিগুলো জেপিজি 1, মকআপ 1, মানে জেপিজি 1, জেপিজি 2, জেপিজি 3 মকআপের মধ্যে করে, যেটা এইভাবে করে পিএইচডি ফাইলগুলো নিয়ে আসবেন, আবার মকআপে করে নিয়ে আসবেন। আমরা দেখব যে আপনার মকআপটা করতে পারছেন কিনা আর ডিজাইনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আগামী দিন আমরা আপনাদেরকে একটা ফোল্ডার দেব, যে ফোল্ডারের মধ্যে 100টা স্যাম্পল আছে। ওই 100টা স্যাম্পল আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে ফেলব। ম্যাক্সিমাম 3 দিন সময় নেব আমরা, এর মধ্যে করার চেষ্টা করতে পারবো আপনাদেরকে। যদি আপনারা অ্যাক্টিভ হন, সুপার অ্যাক্টিভ হন, তাহলে 2-3 দিনই সম্ভব। আর যদি খুব লেজি হন তাহলে তো হয়েছে। তাহলে আমরা 4 দিনের বেশি কোনোভাবেই ওটা নিতে পারবো না। তার মানে আজকে আমাদের বিজনেস কার্ড 2য় ক্লাস, তাই না? তাহলে নেক্সট একটা ক্লাস হবে ওই 100টার জন্য। তাহলে 6টা ক্লাস হয়ে যাবে। 6ষ্ঠ নম্বর ক্লাসে গিয়ে আমরা আর একটা ফোল্ডার দেবো, সেখানে থাকবে 300টা স্যাম্পল। ওগুলো আপনাদেরকে বাকি আগামী 10টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে। বিজনেস কার্ডের আমাদের ক্লাসের সংখ্যা সর্বোচ্চ 10টা। আমরা সর্বোচ্চ 10টা বিজনেস কার্ডের উপরে ক্লাস নেব। হ্যাঁ, তো এই 10টা ক্লাসের মধ্যে যদি আপনি বিজনেস কার্ডটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে 21 নম্বর অথবা বিজনেস কার্ডের পরে যে টপিকগুলো শুরু হবে সেগুলো আপনার কাছে খুবই ইন্টারেস্টিং হবে, কোনো প্যারা থাকবে না, আপনি রিল্যাক্সে করতে পারবেন। এই 10টা ক্লাস যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, এখানে যদি আপনি শেপ টেপগুলো তৈরি করা শিখে যান, তাহলে দেখবেন যে পরবর্তী ডিজাইনগুলো আপনার জন্য আর কোনো ব্যাপারই মনে হবে না। কারণ পরবর্তী ক্লাসগুলো সর্বোচ্চ 2টা করে হবে। আর অন্য অন্য টপিকগুলো যেমন লেটার হেড 2টা, ম্যাক্সিমাম 2টা, ইনভেলপ একটা ক্লাস, ইমেল সিগনেচার 2টা, প্রেজেন্টেশন ফোল্ডার 2টা, কমপ্লিমেন্ট স্লিপ একটা, ইনভয়েস 2টা, এভাবে করে 1টা-2টা করে ক্লাস করে করে টপিকগুলো তো আমাদের শেষ হয়ে যাবে। কারণ আমরা এই 10টা ক্লাসের মধ্যে এত প্রকার শেপ বানা শিখব যে পরবর্তীতে আমাদের নতুন করে কোনো শেপ বানাইতে হবে না। যদি শেপে বানাইতে না হয়, তাহলে শুধু ডকুমেন্টের সাইজ কত সেটা দেখব,
কোথায় কি বসাবো সেটা দেখবো, আর শেপ তো আমার কাছে করাই আছে। বোঝা গেল কি বিষয়টা? তাহলে নেক্সট এই 8টা ক্লাস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যদি মেজর কোনো ইস্যু না থাকে, মানে বাড়ি থেকে বাইরে যাওয়ার দরকার নেই। যদি মেজর ইস্যু না থাকে, আর বড় একটা প্রবলেম পরীক্ষা, ঠিক আছে, সেটা আপনি পরীক্ষা দেন, পরে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। কিন্তু যদি না থাকে তাহলে এই 8টা ক্লাস কোনোভাবে মিস দিয়েন না, প্র্যাকটিসগুলো বন্ধ রাখা যাবে না। এমনভাবে প্র্যাকটিস করবেন যেন আপনি বিজনেস কার্ডের ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারেন। আমাদের অসংখ্য রেকর্ড আছে, বিজনেস কার্ডের ক্লাস শেষ, আমরা তাদেরকে ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট করে দিছি, ওরা আবার মার্কেট প্লেসে দিয়ে কাজ শুরু করছে, আর্নিংও শুরু হয়ে গেছে, ডিজাইন সাবমিট করছে, বাইরে পছন্দ হয়েছে, $50 উইন করে ফেলছে। তার মানে শুরু হয়ে গেল তার জার্নি। বুঝতে পারলাম? কিন্তু আপনি যদি এই 8টা ক্লাস, নেক্সট 8টা ক্লাস ভালোভাবে মনোযোগ সহকারে না করেন, আমরা যেভাবে করে কাজগুলো করতেছি সেটা যদি ফলো না করেন, আপনি কিন্তু ওই পরে হাবুডুবু খাবেন। পরের ক্লাসগুলো আপনার কাছে তখন যন্ত্রণা মনে হবে যে কোনটা করবো, বিজনেস কার্ড করবো না লেটার হেড করবো, লেটার হেড করবো না ইনভেলপ করবো না ইমেল সিগনেচার করবো, সব জগা খিচুড়ি হয়ে যাবে। আর আপনি এই 8টা ক্লাসের মধ্যে যদি বিজনেস কার্ডটা পরিশ্রম করে শেষ করে ফেলেন, ফ্রেশ মাইন্ড, শেষ একটা টপিক শেষ হলো, আবার নতুন একটা শুরু করলাম। ওকে, এই হলো আমাদের। ওটা তো ওই যে বললাম, আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন যে কোনো সাইজের, হ্যাঁ, শেপে যাবেন, শেপে গিয়ে শুরুতেই ক্লিক করে ডান করে দেবেন, শেষ, এতটুকু। আর পূর্বের কোনো শেপের মধ্যে যদি বর্ডার থেকে থাকে তাহলে ওই শেপটা সিলেক্ট করে ডান করে দেবেন। আর আজকের পর থেকে আর কোনো শেপের মধ্যে অটোমেটিক আসবে না। বুঝে গেল? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা একটাই লোগো দিয়ে এরকম প্র্যাকটিস করলাম, আস্তে আস্তে করে আমরা অসংখ্য লোগো দিয়ে আমরা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করব। ক্লিয়ার? এই আজকে পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট দিন